অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা আমরা যেটাকে সংক্ষেপে ওসিডি বলি, নামটা আমাদের সবারই কম বেশি শোনা, কিন্তু সমাজে এই নিয়ে যে ধারণাগুলো প্রচলিত তার চেয়ে এর ডাক্তারি বা ক্লিনিক্যাল বাস্তবতা একদমই আলাদা। আজকের এই এক্সপ্লেনারে আমরা ওসিডির গভীরে যাব, এর পেছনের বিজ্ঞানটা বুঝব, আর যারা এর ভুক্তভোগী তাদের আসল অভিজ্ঞতাগুলো জানব। ব্যাপারটা শুধু একটা সাধারণ মানসিক অবস্থা নয়, এর শেকড় লুকিয়ে আছে মস্তিষ্কের অত্যন্ত জটিল এক নিউরোবায়োলজিক্যাল মেকানিজমে। এই এক্সপ্লেনারের এজেন্ডাগুলো একটু এক নজরে দেখে নিই। আমরা শুরু করব ভ্রান্ত ধারণাগুলো ভাঙার মাধ্যমে। এরপর অবসেশন ও কম্পালশন কি সেটা বুঝব, এর মূল কারণ, বাস্তব অভিজ্ঞতা, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা এবং সবশেষে কিভাবে এর সাথে সুস্থভাবে বেঁচে থাকা যায় তার একটা কমপ্লিট রোডম্যাপ থাকছে এখানে। তো চলুন প্রথম সেকশনে যাই, বিয়ন্ড দ্য নিট ফ্রিক মিথ। আমাদের ক্যাজুয়াল স্টেরিওটাইপ আর ক্লিনিক্যাল রিয়ালিটির মধ্যে যে পার্থক্যটা সেটাই আমরা এখানে দেখব। একটা খুব কমন ধারণা আছে যে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসা বা সবকিছু নিখুঁতভাবে গুছিয়ে রাখার মানেই বোধহয় ওসিডি। কিন্তু না, এই ক্যাজুয়াল স্টেরিওটাইপ আর ক্লিনিক্যাল রিয়ালিটির মধ্যে আকাশ-পাতাল তফাত। ওসিডি কোনো শখ বা ভালো লাগার বিষয় নয়, বরং এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি ক্রনিক ডিসঅর্ডার। এখানে বারবার পরিষ্কার করা বা গুছিয়ে রাখাটা কোনো আনন্দ থেকে আসে না, বরং আসে এক ধরনের অসহনীয় অ্যাংজাইটি বা মানসিক চাপ থেকে বাঁচার মুড়িয়া চেষ্টা থেকে। এবার আসি সেকশন 2তে, ডিফাইনিং অবসেশনস অ্যান্ড কম্পালশনস। মূলত এই দুটো জিনিসই হল ওসিডির মূল ভিত্তি। তো ওসিডির সবচেয়ে ভীতিকর দিকটা হচ্ছে অবসেশন। এগুলো হলো বারবার আসা একদম অবাঞ্ছিত কিছু চিন্তা, ছবি বা তাড়না, যা মস্তিষ্কে বলতে গেলে জোর করেই ঢুকে পারে। জীবাণুর ভয় হোক বা প্রিয়জনের মারাত্মক কোনো ক্ষতি হওয়ার অমূলক ভীতি, এই চিন্তাগুলো তীব্র মানসিক যন্ত্রণার সৃষ্টি করে। আর সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানেন? এগুলো সম্পূর্ণ অনৈচ্ছিক। রোগী মোটেও এগুলো ভাবতে চান না, কিন্তু মস্তিষ্ক বারবার এই অ্যালার্ম বাজাতেই থাকে। আর ঠিক এই অবসেশনের তীব্র যন্ত্রণা থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়ার যে মরিয়া চেষ্টা, সেটাই হলো কম্পালশন। অ্যাংজাইটি যখন অসহ্যনীয় হয়ে যায়, তখন কিছু কাজ বারবার করতে বাধ্য হতে হয়। যেমন ধরুন, বারবার হাত ধোয়া, বারবার দরজা চেক করা, কিংবা মনে মনে কোনো প্রার্থনা করা। এটা মূলত ওই মানসিক কষ্ট বা মিথ্যে অ্যালার্মটাকে শান্ত করার একটা মরিয়ার রেসপন্স। এই 5টা স্টেপ দেখলে পুরো ভিশাস সাইকেল বা নিষ্ঠুর চক্রটা একদম চোখের সামনে ভেসে উঠবে। প্রথমে আসে একটা ট্রিগার, তারপর সেই অনাকাঙ্ক্ষিত চিন্তা বা অবসেশন, সেখান থেকে তীব্র মানসিক যন্ত্রণা, আর সেই যন্ত্রণা থেকে বাঁচতে ওই কম্পালসিভ কাজটা করা হয়, যা সাময়িক স্বস্তি দেয়। কিন্তু একটু পরে চক্রটা আবার শুরু হয়। এটা এমন এক গোলক ধাঁধা যেখানে রোগীরা বারবার অসহায়ভাবে আটকা পড়েন। সেকশন 3, দ্য রুট কজেস। এই ব্যাধিটার পেছনের বায়োলজি আর সাইকোলজি আসলে ঠিক কেমন, চলুন সেটা বোঝার চেষ্টা করি। এই লিস্টটা দেখলেই বুঝবেন, ওসিডি কিন্তু শুধুই কোনো ব্যক্তিগত স্বভাব না, এটা অত্যন্ত জটিল, মাল্টিফ্যাক্টরিয়াল একটা ব্যাপার। এখানে জেনেটিক্স বড় ভূমিকা রাখে, পরিবারের কারো থাকলে ঝুঁকি বেশি থাকে। বায়োলজিক্যালি দেখলে মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ অতিমাত্রায় সক্রিয় থাকে এবং সিরোটোনিন ও ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটারের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। পাশাপাশি জীবনের চরম কোনো স্ট্রেস বা ট্রমা এবং অতিরিক্ত পারফেকশনিস্ট হওয়ার মতো মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো এর পেছনে কাজ করে। টাইমলাইনটা একটু খেয়াল করুন। জীবনের বেশ শুরুর দিকেই কিন্তু এই ব্যাধিটা শেকড় গাঁটতে শুরু করে। শৈশবে 5 থেকে 12 বছরের মধ্যে এর প্রথম পিক দেখা যায়, আর বয়ঃসন্ধিকালে সেটা আরও স্পষ্ট হয়। তবে 20 থেকে 25 বছরের দিকে, অর্থাৎ আর্লি অ্যাডাল্টহুডে, বেশিরভাগ কেস ক্লিনিক্যালি ডেভেলপ করে যায়। আর একবার শুরু হলে এটা সাধারণত ক্রনিক রূপ নেয়, যা সারা জীবন খুব সতর্কতার সাথে ম্যানেজ করতে হয়। 4 নম্বর সেকশনে আমরা দেখব দ্য লিভড এক্সপিরিয়েন্স। প্রতিদিন এই কন্ডিশনটা নিয়ে বেঁচে থাকার আসল অনুভূতিটা ঠিক কেমন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেটা অনুযায়ী এই সংখ্যাটা হল 1 থেকে 2%। বিশ্বজুড়ে প্রায় 1 থেকে 2% মানুষ ওসিডিতে ভুগছেন। পার্সেন্টেজটা ছোট মনে হলেও গ্লোবাল স্কেলে এটা কিন্তু কোটি কোটি মানুষের একটা বিশাল সংখ্যা। এরা এমন সব মানুষ যারা বাইরে থেকে সম্পূর্ণ স্বাভাবিক দেখালেও মস্তিষ্কের ভেতরে তীব্র এক নীরব যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিদিন।
এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল সত্য একদম ক্লিয়ার করা দরকার। মাথায় ভয়ঙ্কর বা ক্ষতিকর কোনো চিন্তা আসা মানেই কিন্তু এই না যে মানুষটা পাগল হয়ে যাচ্ছেন বা তিনি বাস্তবে সেই কাজটা করে ফেলবেন, একেবারেই না। এই অবাঞ্ছিত চিন্তাগুলো রোগীর সত্যিকারের চরিত্রের সম্পূর্ণ বিপরীত। এই সত্যটা জানা থাকলে ওসিডির সবচেয়ে ভীতিকর দিকটি নিয়ে সমাজের কুসংস্কার ভাঙতে অনেক সুবিধা হয়। আর হ্যাঁ, ওসিডি কিন্তু সাধারণত একা আসে না। অবিরাম মানসিক এই সংগ্রামের কারণে ডিপ্রেসিভ ডিসঅর্ডার দেখা দেওয়াটা খুব স্বাভাবিক। এর সাথে যুক্ত হয় সার্বক্ষণিক অ্যাংজাইটি, নিজের শারীরিক খুঁত নিয়ে বডি ডিসমরফিক ডিসঅর্ডার বা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখার মতো হোল্ডিং ডিসঅর্ডার। এই কোমরবিডিটিগুলো প্রতিদিনের জীবনকে আরও অনেক বেশি চ্যালেঞ্জিং করে তোলে। এবার আসি সেকশন 5-এ, এভিডেন্স বেসড ট্রিটমেন্টস। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিভাবে এই রোগটিকে নিয়ন্ত্রণ করে। চিকিৎসার কথা বলতে গেলে মূলত দুটো গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ আছে। একদিকে সাইকোথেরাপি, বিশেষ করে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এবং ইআরপি। এগুলো মস্তিষ্ককে নতুন করে ট্রেন করে যেন কোনো রিচুয়াল ছাড়াই ভয়ের মুখোমুখি হওয়া যায়। আর অন্যদিকে আছে ফার্মাকোথেরাপি বা এসএসআরআই জাতীয় ওষুধ, যা মস্তিষ্কের কেমিক্যাল ইমব্যালেন্স ঠিক করতে সাহায্য করে। এই দুটোর সঠিক কম্বিনেশনে বেশিরভাগ সময় চমৎকার রেজাল্ট পাওয়া যায়। এই চার্টটাতে দারুণ একটা আশার আলো আছে। ক্লিনিক্যাল ডেটা বলছে প্রায় ৭০% রোগী সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিতে খুব পজিটিভ রেসপন্স করেন। তার মানে সঠিক চিকিৎসায় এই কঠিন ব্যাধিটাকেও কিন্তু দারুণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। আর বাকি ৩০%-এর জন্য বিকল্প ইন্টারভেনশনের ব্যবস্থাও আছে। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক্সপার্ট ডক্টর সাবিনা উইলহেলমের এই কোটটা খেয়াল করুন। তিনি বলছেন, সিবিটি মূলত একটা শর্ট টার্ম ট্রিটমেন্ট, যা শেষ করতে সাধারণত মাত্র ১৬ থেকে ২০টা সেশন লাগে। বছরের পর বছর মানসিক যন্ত্রণায় ভোগা মানুষদের জন্য এই টাইমলাইনটা সত্যি অনেক বড় একটা স্বস্তির জায়গা। চলে এলাম আমাদের শেষ সেকশনে, লিভিং অ্যান্ড থ্রাইভিং। কিভাবে দীর্ঘমেয়াদে এই কন্ডিশনটা ম্যানেজ করে একটা সুন্দর জীবন কাটানো যায়। কি পয়েন্টগুলো হচ্ছে, ওসিডি ক্রনিক হলেও রোগীরা একেবারে সফল আর পরিপূর্ণ জীবনযাপন করতে পারেন। এর জন্য রোগের ওঠানামা করার বিষয়টাকে মেনে নিতে হবে। কখনো সিমটম বেড়ে গেলে থেরাপির সেই টুলবক্সগুলো আবার কাজে লাগাতে হবে। সাথে নিয়মিত মাইন্ডফুলনেস চর্চা, প্রেসক্রাইবড করা ওষুধ ঠিকমতো চালিয়ে যাওয়া এবং প্রয়োজনে রিল্যাপস হলে থেরাপিস্টের কাছে ফিরে গিয়ে বুস্টার সেশন নেয়া। এই স্ট্র্যাটেজিগুলোই দীর্ঘমেয়াদী সুস্থতার চাবিকাঠি। শেষ করার আগে একটা বিষয় একটু চিন্তা করতে বলবো। প্রতিদিন নিজের মস্তিষ্কের সবচেয়ে গভীর আর ভয়ঙ্কর ভীতিগুলোর মুখোমুখি দাঁড়িয়ে সেগুলোকে একদম পদ্ধতিগতভাবে জয় করার জন্য একজন মানুষের ঠিক কতটা মানসিক দৃঢ়তা আর সাহসের প্রয়োজন হয় ভাবুন তো। এই প্রশ্নটা ওসিডিতে আক্রান্ত প্রতিটা মানুষের অসীম সহনশীলতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধাই বাড়িয়ে দেয়। এই এক্সপ্লেনারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।